সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের না জানা গল্পতে আছেন রনক বিশাখা শ্যামলী। উনি আমাদের দেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, মডেল, গায়িকা, রাজনীতিবিদ। আমরা এখন তার সাথে কথা বলবো। বিশাখা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। প্রথমেই জানতে চাই আপনার মডেলিং জীবনের ক্যারিয়ারটা নিয়ে, কিভাবে শুরু হলো? আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছিল বেসিক্যালি র্যাম্প মডেলিং দিয়ে, এবং তখন র্যাম্প মডেলিংয়ের একটা খুব সুবাতাস ছিল বাংলাদেশে। মানে খুব যারা একটু এলিট শ্রেণী, পশ, তারাই সেই ফ্যাশন শোগুলো দেখতো, এবং আমি তখন খুব একটা কিছু বুঝতাম না। বাট খুব ছোটোবেলায় আমার ভীষণ আমাকে টানতো মৌয়াপু, নোবেল ভাইয়ের যেই বিজ্ঞাপনগুলো। তখন খুব ভালো করে কিছু বুঝি না যে কি মডেলিং বা কিভাবে করতে হয় বা কিভাবে ওখানে যাব, কিন্তু ওদেরকে দেখলে আমি কোথায় যেন হারিয়ে যেতাম। বার্জার, কেয়া, তারপর আপনার আরও যে বিজ্ঞাপনগুলো ওনাদের ছিল, ওনারা মানে আমার জীবনে খুব কি বলবো, কেউ যদি সেই বীজটা রোপণ করে দেয় আমার মধ্যে যে মডেলিংয়ের, যে আমি একটা মডেল হব, সেটা ছিল মৌয়াপু এবং নোবেল ভাই। তখন সমসাময়িক অনেকেই মডেলিং করতেন, কিন্তু ওনাদেরটা মানে আমাকে মডেল হতে উদ্বুদ্ধ করেছিল। এবং আমি সারাক্ষণই ভাবতাম, আমি যদি টেলিভিশনে ঢুকতে পারতাম, ছোট্ট একটা বাচ্চা, কিন্তু মনের মধ্যে সবসময় ওটাই চলতে থাকতো যে আমি যদি টিভির মধ্যে ঢুকে যেতে পারতাম, আমি যদি মৌ হয়ে যেতে পারতাম, যে নোবেলের সঙ্গে এই বিজ্ঞাপনগুলোতে মৌয়াপু নেই, আমি নাচছি। এটাই আমার মাথার মধ্যে সবসময় ঘুরঘুর করতো। এবং একটা সময় আমি যখন দেখলাম যে বিবি রাসেলের একটা শো, মানে আমার 14 জেনারেশনে কেউ নেই মিডিয়াতে, তো আমাকে টেলিভিশনে কে ঢোকাবে বা আমি কিভাবে মডেল হব, সেটা তো অসম্ভব ছিল আমার জন্য। এবং আমি কামস ফ্রম এ কি বলবো, খুবই রিলিজিয়ান একটা ফ্যামিলি থেকে, পীর বংশের একটা মেয়ে। আমাদের বাড়িতে ওরস হয়, সে যেটা মানে আমাকে মেরেই ফেলবে মডেলিং করলে, এরকম একটা ব্যাপার। যে পড়াশোনা করবা, বড়জোর তুমি চাকরি করতে পারো, কিন্তু টেলিভিশনে তোমাকে দেখা যাবে, এটা অসম্ভব চিন্তা ভাবনা। তো যাই হোক, যখন সেই বিজ্ঞাপনটা দেখলাম যে নতুন মডেলের খোঁজে বিবি রাসেলের একটা শো হবে সোনারগাঁয়, এবং নতুন মুখ তারা চাচ্ছে, তো লুকিয়ে লুকিয়ে আম্মুকে নিয়ে বললাম যে মা, তুমি একটু আমার সাথে চলো বনানীতে অডিশন। তখন কিছুই বুঝি না, মানে কলেজেও পড়ি না, এত আগের কথা আমি বলছি। তো আম্মুর সাথে নিয়ে গেলাম, ওরা আমাকে প্রথমবারই সিলেক্ট করে ফেললো বিবি রাসেল, এবং উনি অনেক হাইটের মডেলসদের সাথে আমাকে বললো যে তোমার চেহারাটা খুবই টিপিক্যাল বাঙালি চেহারা, অনেক সুন্দর, তুমিও করছো। তো আমার মনে হচ্ছিল যে হয়তো আমারটা হবে না, বা আমি তো কোনোদিন মডেলিং করি নাই। সো আমাকে যখন হাঁটতে বললো যে অনেক, ওনার খুব ভালো লেগেছে। এই তো শুরু। এরপরে 4-5টা শো করলাম বিবি রাসেলের সঙ্গে, আর্টিস্টির সঙ্গে, দিয়ার সঙ্গে, এবং এরপরে শুরু হলো আমার, সেখানেই আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি আসলে র্যাম্পে আমাকে দেখতে চাই না। মাত্র 4-5টা শো করেছি আমি, এবং তখন এক একটা শোতে আপনারা জানেন যে টিকিটগুলো খুব এক্সপেন্সিভ ছিল, সবার পক্ষে সেই শো দেখা এফোর্ড করা সম্ভব ছিল না। এবং তার মধ্যে একটা রামবার কনসার্টও ছিল, সেখানেও আমরা শো করলাম, যেটা পরবর্তী সময়ে আপনারা জানেন যে এটা খুব বড় কনসার্ট বাংলাদেশে, যেটা মানে সকল ব্যান্ডদেরকে নিয়ে হয় এবং সঙ্গে একটা ফ্যাশন শো থাকে। তো এই ছিল আমার মডেলিং যাত্রা। এবং তখন আমার কাছে মনে হলো যে না, আমি আসলে এই মডেল তো আমি হতে চাইনি, আমি মৌয়াপুর মতো মডেল হতে চেয়েছি, মানে টিভি স্ক্রিনে। হ্যাঁ, টিভি স্ক্রিনে আমি আসতে চাই। এবং তখন আমাকে সবাই বললো যে তুমি খুব ফটোজেনিক, তুমি একটা ফটোশ্যুট করো। এবং তখন ইকবাল ভাই ছিলেন বাংলাদেশের নাম্বার 1 ফটোগ্রাফার, উনি কানাডা থেকে এসছেন, এবং ভাবি মেকআপ করতো, উনি ছবি তুলতেন। তো যখন আমি ফটোশ্যুটের জন্য গেলাম, প্রথম দিনই আমি খুব মানে কষ্ট করে টিফিনের টাকা থেকে 8,000 টাকা জমিয়েছিলাম সেই ফটোশ্যুট করার জন্য, কারণ আমাকে কে, বাচ্চা মানুষ, আমাকে এত টাকা কে দিবে। তো সেই আমি যখন ফটোশ্যুট করছি, ওইখানেই ছিলেন গ্রামীণফোনের যিনি তখন ডেপুটি ম্যানেজার ছিলেন, মঈন তারেক। আমি ওনাকে চিনতাম না। তো আমি একটা গ্রিন শাড়ি পরা, জাস্ট ফটোশ্যুট হচ্ছে, আমাকে ওই সময় উনি দেখে জাস্ট, এখন যেমন আমরা এখানে সেটে অনেকেই আছি, ইকবাল ভাইকে বলছি উনি কি গ্রামীণফোনের মডেল হবে? তখন ইকবাল ভাই আমাকে বললো যে ওরা তো তোমাকে খুব চয়েস করেছে, ছবি যখন আমি তুলছিলাম তখনই বললো যে উনি মডেল হবে কিনা।
তো এটা আসলে খুবই কাকতালীয়ভাবে যে ওই মুহূর্তেই আমাকে দেখে ওই মুহূর্তেই বলা, তো আমি না ভেবেছি যে হয়তো থাকে না ছেলেরা একটু ফ্ল্যাটিং করে এরকম কোনো একটা ব্যাপার। তো আমি বললাম ভাইয়া এরকম দেখেই কেউ গ্রামীণ ফোনের মডেল বানিয়ে দেয়? আমি তো মানে আমার বিশ্বাস হচ্ছিল না। প্রথম দিন ছবি তুলতে গেলাম কাকতালীয়ভাবে, আর অনেক রকমের রিউমার শুনি। তো তখন আমাকে ইকবাল ভাই বললো তুমি যেহেতু ওরা বলছে কালকে যাও জিপিতে, গেলে তো অ্যাটলিস্ট তুমি বুঝতে পারবা। তো যাওয়ার পরে ওরা আমাকে খুব ট্র্যাকফুলি আমাকে সিগনেচার করলো এবং বললো কালকে আপনি তো আগামী 2-3 দিনের মধ্যে ঐশ্বরিয়ার চেয়েও অনেক বেশি মানে বাংলাদেশে খুব পপুলার হয়ে যাবেন। তাই আমি বললাম কী এমন হবে আমাকে দিয়ে যে আমি 2-3 দিনের মধ্যে এত পপুলার হয়ে যাব। মানে যেহেতু আমার ওই পেমেন্টটা নিয়ে খুব তখন আমি বার্গেনিং করছিলাম, তো ওরা চাচ্ছিল একটু কমে করাতে, আর আমি চাচ্ছিলাম যে আমাকে বলেছে যে বিলবোর্ড হবে, তখনও শ্যুট হয় নাই, কিছু হয়নি। পরের দিনই আমার শ্যুট, আমি শ্যুট করে চলে আসলাম। 2 দিনের মধ্যে সবাই আমাকে ফোন দিতে থাকলো যে পুরো বাংলাদেশে আমার বিলবোর্ড, এবং বিশাল বড় বড় বিলবোর্ড, এবং খুবই ভালো লাগার বিষয়। হ্যাঁ, এটা মানে এখনো আমার জীবনে এটাই শ্রেষ্ঠ কাজ। এবং একটা করে স্টেপ দিলে একটা করে বিলবোর্ড, একটা করে স্টেপ দিলে একটা করে নিয়ন সাইন, এবং এভরিডে 5.5 বছর সকল ভালো লিডিং পত্রিকাগুলো প্রথম পেজে, ফ্রন্ট পেজে ছিল শুধু আমার ছবিটা, ইন দ্য হ্যান্ডস অফ দ্য পিপল, গ্রিন শাড়ি পরা। ওই যেই ছবিটা দেখে উনি ওইখানে আমাকে প্রপোজ করেছিল যে আপনি এটা মডেল হবেন ফটোশুটের সময়। হ্যাঁ, যে উনিও খুব বলতেন যে, এবং গ্রামীণ ফোনের মডেল হওয়ার পরে আমার আসলে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ওই ইন দি মিন টাইমই আমি সত্যি সত্যি মোয়াপুকে বাদ দিয়ে আমাকে সেখানে প্রপোজ করা হলো নোবেল ভাইয়ের সাথে কেয়া ট্যালকাম পাউডার করার জন্য। আচ্ছা আচ্ছা। এটাও খুব কাকতালীয়ভাবেই হয়েছে। সেদিন মানে তখন জনকণ্ঠ বাংলাদেশের লিডিং পত্রিকা ছিল, প্রথম পেজে আমার একটা ইন্টারভিউ গেছে, সেটা দেখে আমাকে কেয়া ট্যালকাম পাউডারের জন্য অফার করা হয়। সেটা করলাম। ব্রিটেল বিস্কিট, সানসিল্ক, সার্ফ এক্সেল, বাংলাদেশে যেগুলো লিডিং কোম্পানি ছিল, মোটামুটি 80টা বিজ্ঞাপনের মডেল আমি ছিলাম। এটা গেল আমার মডেলিং। জি, 80টা। এবং এখন পর্যন্ত চ্যালেঞ্জ যে বাংলাদেশে কোনো মডেল এত বিজ্ঞাপন কাউকে দিয়ে হয়নি। মানে নোবেল, মৌ ভাই, তারপর শিমুল, মৌ আপু, শিমুল ভাই, এদেরকেও ছাড়িয়ে গিয়েছে। ওনারা তো এত বিজ্ঞাপন করেনি, যেটা সত্যি কথা। ওনারা করেছে কিছু কিছু বিজ্ঞাপন, ওনারা বেস্ট মডেল ছিলেন আমাদের চোখে। আমরা তো হ্যাঁ, এবং ওনারা তো মানে আমরা ওনাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে মডেলিং স্টার্ট করেছি। সো আমাদেরকেও কিন্তু ওনারাই তৈরি করেছেন গিফট, তাই না? আরও আমরা সমসাময়িক এরপরে যারাই মডেলিং এসেছি ওনাদেরকে দেখে, হ্যাঁ, আমার আইকন ছিলেন মোয়াপু, নোবেল ভাই, যেটা সিরিয়াস কথা। তা না হলে হয়তো আমি কোনোদিনই স্বপ্নটাই দেখতে পারতাম না। এটাই আমার মডেলিংয়ের যাত্রা। অর্থাৎ আপনি ফার্স্ট যেদিন, আমি যদি ভুল না করি, ধানমন্ডির ইকবাল ভাইয়ের অফিসে গেলেন, ফটোশুট করলেন, ছবি ওয়াশও হয়নি, তখন তো ওয়াশের যুগ ছিল। ওয়াশের যুগ ছিল, আমরা পরে পেতাম। এবং ছবি হাতে নিয়ে কোথাও ঘুরতেও হয়নি, তার আগে আপনি গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের কাজ পেয়ে গেছেন। তাহলে আপনি সাকসেস। সবাই তখন আমাকে গ্রামীণ ফোনের শ্যামলী বলতো, আমার নামই ছিল গ্রামীণ ফোনের শ্যামলী। আচ্ছা আচ্ছা। এটা খুব মানে আমার জীবনে অনেক কি বলবো, হয়তো কোনোদিন ভুলতেও পারবো না এই গল্প। তারপর আমরা যতটুকু জানি যে আপনি অনেক মিউজিক ভিডিও করেছেন। হ্যাঁ, আমার অসংখ্য মিউজিক ভিডিও আছে, এবং বাংলাদেশে প্রত্যেকটা এই এত মিউজিক ভিডিও কোনো মডেল করেনি, এবং প্রতিটা গানের লিডিং যেগুলো, যেমন এখন ইন্দ্রকিশোর মারা গেছেন, ওনার ধরেন উনি তো অনেক আমাদের দেশে একটা লিজেন্ড, ওনার একটা অ্যালবাম, সেখানে প্রথম গানটা। এখন মমতাজ অনেক পপুলার, ওনার প্রথম, তখন মানে মমতাজ আপু স্ক্রিনে ওনাকে দেখা যেত না, উনি এত ছিলেন না, পপুলার ছিল। নান্টু ঘটক, আমাকে নান্টু ঘটকও বলতো, সবাই মজা করতো, নান্টু ঘটক। তারপর তুমি আমার কত চেনা ফিল্মের যেই গান, রজনীগন্ধা আমার খুব বিগ বাজেটের একটা গান, যেই গানটা তুমি আমার কত চেনার পরে, এটাই আমার প্রথম গান ছিল মিউজিক ভিডিও। এবং আমি কি করব না, মানে এরকম একটা। তবে আমি খুব নিজের কাজগুলো এখনও যখন নিজে দেখি, তখন আমার কাছে মনে হয় আমি বোধহয়, মানে আমার কোনো বড় ভাই বোন ছিল না, বা আমাকে কেউ গাইড করার ছিল না, আমাকে কেউ ফ্যাশন সেন্স বুঝিয়ে দেবার কেউ ছিল না, আমার ড্রেস আপ, আমার কোরিওগ্রাফি, আমার সব কিছু। কিন্তু আমি এখনও দেখে ভাবি যে কত স্মার্ট ছিলাম, কত সমসাময়িক ছিলাম, কত সুন্দর ছিলাম। মানে এটা নিজে এই যে একটা বাচ্চার মধ্যে মডেলিংয়ের ব্যাপারটা বা নাচ গানের ব্যাপারটা গড গিফটেড। আসলে আমাদের জেনারেশনের পরে আমি এখন অনেক রকম চ্যালেঞ্জ, অনেক কিছু মানুষ দেখে, হাতে মোবাইল চলে এসছে, অনেক কিছু। আমাদের সময় তো এত কিছু ছিল না, তারপরেও কিন্তু আমরা অনেক কাজ করেছি। হ্যাঁ,
তখন সিডির যুগ ছিল, সিডি। হ্যাঁ, তারপর আমি খুব মজার একটা মানে সেদিন গেলাম একটা ফটোকপির দোকানে, আমাকে সেই ফটোকপির লোকটা বলছে যে আপা আপনার কি দিয়া মন কারিলা আমি আর আমার বউ দেখে দেখে ঘুমাই। তো এটা আমার জন্য অনেক পাওয়া। এর থেকে তো আর বড় পাওয়া কিছু হ্যাঁ, আমার হতে পারে না। গানগুলো এখনো যে সবার ভালো লাগে, আমাকে মেসেঞ্জারে অনেক ছেলে নক করে। ওইদিন রংপুর থেকে একটা ছেলে নক করেছে, সে আমাকে বলছে যে আপনি ভাববেন না যে আমি আপনার এখনকার ফ্যান, আমি আপনার পলাশের সেই বন্দে মায়া লাগেছে সেই গান সকালে উঠে দেখতাম, বিকালে দেখতাম, মানে এই গানগুলো এখনো তারা মনে রেখেছে। এবং তখন কিন্তু সিডি কিনে কিনে কালেকশনে রাখতো মানুষ, এখন কিন্তু এটা হয় না। এখন আমরা দেখি ভুলেও যাই। হ্যাঁ, তখন আমাদের বিনোদনের মাধ্যমও কম ছিল, ভালোবাসাটা খুব পিওর ছিল, প্রতিটা ভালোবাসাই খুব পিওর ছিল। এবার যদি আমরা একটু নাটকের প্রসঙ্গে আসতে চাই, নাটকে কিভাবে ঢুকলেন বা কিভাবে যাত্রাটা শুরু হলো?